2008 সালের পরের থেকে এই দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয় নাই। কোনো সময় রাত্রে হয়েছে, কোনো সময় গভীর রাত্রে হয়েছে, কোনো সময় পাশের কক্ষে হয়েছে, কোনো সময় নির্বাচন হয় নাই। বিনা ভোটে তারা নির্বাচিত হয়েছে, যার কারণে দেশে লুটতরাজের একটা শাসন কায়েম হয়েছিল। গত 200 বছরে আওয়ামী লীগ যেভাবে লুটতরাজ করেছে, টাকা পাচার করেছে, মন্ত্রীরা বিদেশে ঘর ক্রয় করেছে, এই ধরনের নজির পৃথিবীতে কোনোখানে নাই। হাসিনা যায় নাই, তিনি যাওয়ার আগে এই দেশের অর্থনীতি, সমাজনীতি, বিচার ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য খাত সব কিছু তিনি ধ্বংস করে দিয়েছেন। এই ধ্বংস করার পিছনে মূল লক্ষ্য ছিল, তিনি মনে করেছিলেন বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত করবেন। আজকে ভারতের সাথে যে চুক্তিগুলি হয়েছে, এই চুক্তিগুলি স্থগিত করতে হবে। কারণ অনেকগুলি চুক্তি আছে, যেমন গোলামি চুক্তি করেছিল তাজউদ্দিন সাহেব। এই গোলামি চুক্তি সাইন করার পরে তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি নজরুল ইসলাম হুঁশারাই পড়ে গিয়েছিল। কারণ এটাতে একটা অন্যতম চুক্তির শর্ত ছিল, বাংলাদেশে কোনো সামরিক বাহিনী থাকবে না, ভারতের সামরিক বাহিনী বাংলাদেশে থাকবে। বাংলাদেশে হবে প্যারামিলিটারি, যারা শুধু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে। ভারত থেকে ডিজিএসপি আসবে, এই দেশ শাসন করবে। আমি বলবো, প্রত্যেকটা দেশের সাথে যে সমস্ত চুক্তিগুলি হয়েছে, চুক্তিগুলি আপনারা আবার দেখেন, এবং যেগুলি দেশ বিরোধী চুক্তি হয়েছে এগুলিকে স্থগিত করেন। আল্লাহ কাকেও ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না। আমি কিন্তু বারবার হাসিনার সময় বলেছি, বাগার সময় পাবেন না, পলানোর সময় পাবেন না, কাপড় নেওয়ার সময় পাবেন না, সেটাই হয়েছে। বর্তমান সরকারকেও বলবো, আপনাদের অবস্থাও ভালো না, আপনারাও সাবধান হয়ে যান, আপনাদেরকে হয়তো পলাইতে হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে কিছু বিষয় অবগত করতে চাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছে প্রায় 6 মাস অতিক্রান্ত হতে চলছে। আমরা যেভাবে আশা করেছিলাম তাদের কাছ থেকে সংস্কার বা অন্যান্য কর্মকাণ্ড, সেটা আমাদের আশানুরূপ অগ্রগতি নাই, যার কারণে জাতি হতাশ। জাতি অনেক কিছু আশা করেছিল তাদের কাছ থেকে, কিন্তু সেইভাবে তারা কাজ করতে ফেল করেছে, বা তারা অপারক, যে কোনোটা ধরে নিতে পারেন। আমি মনে করি তারা অপারক। তাদের মধ্যে সেই দক্ষতা, অভিজ্ঞতা এবং কর্মস্পৃহা নাই। যে কোনো একটা জিনিস পরিচালনা করার জন্য দক্ষতার কোনো বিকল্প নাই এবং অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। আমাদের এখন মূল বিষয় হচ্ছে জাতির সামনে একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন। 2008 সালের পরের থেকে এই দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয় নাই। কোনো সময় রাত্রে হয়েছে, কোনো সময় গভীর রাত্রে হয়েছে, কোনো সময় পাশের কক্ষে হয়েছে, কোনো সময় নির্বাচন হয় নাই। বিনা ভোটে তারা নির্বাচিত হয়েছে, যার কারণে দেশে লুটতরাজের একটা শাসন কায়েম হয়েছিল। গত 200 বছরে আওয়ামী লীগ যেভাবে লুটতরাজ করেছে, টাকা পাচার করেছে, মন্ত্রীরা বিদেশে ঘর ক্রয় করেছে, এই ধরনের নজির পৃথিবীতে কোনোখানে নাই। আপনারা দেখেছেন, একজন মন্ত্রী কয়েকশো ঘরবাড়ির মালিক, এবং এই যাবৎ যে টাকা পাচার হয়েছে বা খেলাপি ঋণ হয়েছে, আমি খেলাপি ঋণ সম্বন্ধে বলবো। খেলাপি ঋণ বর্তমানে প্রায় 6 লক্ষ কোটি হাজার টাকার উপরে। যদি খেলাপি ঋণে এত হয়, পাচার হয়েছে এর থেকে দ্বিগুণ বা আরও বেশি। তাহলে একটা দেশের অর্থনীতি কিভাবে ঠিক থাকতে পারে?
হাসিনা যায় নাই, তিনি যাওয়ার আগে এই দেশের অর্থনীতি, সমাজনীতি, বিচার ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য খাত সব কিছু তিনি ধ্বংস করে দিয়েছেন। এই ধ্বংস করার পিছনে মূল লক্ষ্য ছিল, তিনি মনে করেছিলেন বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত করবেন। কিন্তু তিনি এটা ভুলে গেছিলেন, কারণ তিনিও যুদ্ধ করেন নাই, তার বাবাও যুদ্ধ করে নাই, তার দলের লোকেরাও যুদ্ধ করে নাই। 1971 সালের যুদ্ধের মাধ্যমে এই দেশ আমরা স্বাধীন করেছিলাম। সুতরাং এই স্বাধীনতার পিছনে কি ছিল, কিভাবে এই দেশ স্বাধীন হয়েছে, কত লোক এখানে শহীদ হয়েছে, এই ব্যাপারে হাসিনার কোনো জানা ছিল না। যার কারণে তিনি এসেছিলেন শেখ মুজিবের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। তিনি এই প্রতিশোধ সঠিকভাবে নিয়েছেন এই জাতির উপরে। আজকে এই জাতি বিভিন্নভাবে পঙ্গু অবস্থা থেকে এই জাতিকে সঠিক জায়গায় ফিরে নিয়ে আসা বর্তমান সরকারের পক্ষে আদৌ সম্ভব না। সেজন্য আমরা মনে করি একটা জাতীয় সংসদ নির্বাচন অত্যাবশ্যক। তারা বিভিন্ন সময় বিভ্রান্তিমূলক বক্তব্য রেখে আসছে। কোনো সময় বলে স্থানীয় সরকার নির্বাচন, কোনো সময় বলে এটা, কোনো সময় বলে এটা। এটা মূলত কাজ হলো প্রধান নির্বাচন কমিশনারের। তিনি তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান হবেন, যা প্রধান আছেন, তার সাথে পরামর্শ করে একটা তারিখ ঘোষণা করবেন। এখন দেখছি কখনো প্রেস সেক্রেটারি কথা বলে, কখনো উপদেষ্টারা কথা বলে। উপদেষ্টারা নিজের কাজ করছে না, কিন্তু ভারত ইলিশ মাছ কীভাবে পাঠাবে, পলিথিন কিভাবে বাজার থেকে উঠে নেবে, এগুলি হলো তাদের সংস্কার। আসল জনগণের সমস্যার দিকে তারা কোনো দৃষ্টিপাত করছে না। সুতরাং আমরা আজকে দাবি করছি সর্বাগ্রে সংসদ নির্বাচন দিতে হবে। যদি সংসদ নির্বাচন না দেয়, তাহলে আমরা বাধ্য হব ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। কারণ আমাদের দীর্ঘ 15 বছরের আমাদের যে ত্যাগ তিতিক্ষা, 5 আগস্ট এমনি আকাশ থেকে নামে আসে নাই। 5 আগস্ট হয়েছে আমাদের কর্মফলের কারণে। কারণ 15 বছর আমরা এই সরকার বিরুদ্ধে আন্দোলন করেছি, জনগণকে প্রস্তুত করেছি। যার কারণে ছাত্র জনতা যখন জুলাই মাসে আন্দোলন শুরু করলো, সেটা সফল হয়েছিল। কারণ মাঠটা উত্তপ্ত করেছিল কে? মাঠটা উত্তপ্ত করেছে রাজনীতিবিদেরা। আর যদি কেউ মনে করে 5 তারিখ বোধহয় তারা বিশ্ব বিজয় করেছে, আসলে বিশ্ব বিজয় করে নাই। এই সরকার বা পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলন সবচেয়ে প্রথমে শুরু হয় 1947 সালে স্বাধীনতার পর থেকেই। ভাষা আন্দোলন নিয়ে শুরু হয়। এরপরে ছাত্ররা বিভিন্ন সময় 62 সালে, 69 সালে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। সর্বশেষ আন্দোলন এটা রূপ নেয় মুক্তিযুদ্ধে 1971 সালে মার্চ মাসে, যখন ঘরে ঘরে পতাকা উত্তোলন হয় এবং জনগণ এক দফার দাবিতে চলে আসে, সেটা হলো বাংলাদেশের স্বাধীনতা। এই স্বাধীনতা আসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে। তিনি সমগ্র জাতিকে উজ্জীবিত করেছিল, দিক নির্দেশনা দিয়েছিল, যার কারণে সমগ্র জাতি এগিয়ে এসে এই স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়ে। এখন অনেকে মনে করে 5ই আগস্ট বোধহয় এমনি হয়ে গেছে। 5ই আগস্ট এমনি হয় নাই। এটা সব রাজনৈতিক দল যারা সরকার বিরোধী আন্দোলনে ছিল, তাদের কষ্ট, মেহনত এবং আত্মত্যাগের কারণে। আমরা যারা বিরোধী দলে ছিলাম, আমাদের অনেকের বিরুদ্ধে 300, 400, 500 পর্যন্ত মামলা হয়েছে। যারা 5ই আগস্ট বিজয় লাভ করেছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই, তারা কেউ জেলে যায় নাই। কিন্তু রাজনীতিবিদেরা অনেকেই জেলে গিয়েছিল, অনেকের শাস্তি হয়েছে, অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে, অনেকে সর্বশান্ত হয়েছে। সুতরাং আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকেও অনুরোধ করব, আপনি মনে করেন না 5ই আগস্ট আপনি বিজয় লাভ করেছেন। এই বিজয় এসেছে
দীর্ঘদিনের আমাদের শ্রমের কারণে। সুতরাং আমাদের এখন দাবি হলো সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনের পর আমরাই সিদ্ধান্ত নেব, যারা নির্বাচিত হবে তারাই সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকারের নির্বাচনগুলি কখন কিভাবে হবে। অন্যথায় আমি আবারই বলছি, একবার বলেছি, আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। আমি বিএনপিকে অনুরোধ করব, আমরা সর্বাগ্রে আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছি একটা জাতীয় ঐক্য প্রয়োজন। এখন আপনারা এটা উপলব্ধি করছেন জাতীয় ঐক্য প্রয়োজন। 6 মাস পরে আমরা 8ই আগস্ট এই কথাটা বলেছিলাম। প্রত্যেকটা রাজনৈতিক দলকে বসে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে বলতে হবে যে আপনাদের কর্মকাণ্ড এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, এটার বাইরে কোনো কর্মকাণ্ড হবে না। আপনারা সংস্কার করেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরাও চাই সংস্কার। আমরা চাই যে সমস্ত দুর্নীতিবাজেরা, লুটেররা টাকা লুণ্ঠন করেছে, ব্যাংকের টাকা লুণ্ঠন করে খেলাপি হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু আজকে 6 মাসের মধ্যেও আমরা দেখছি না কোনো বড় বড় ব্যবসায়ীরা অ্যারেস্ট হয়েছে বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে। বরং আমাদের কাছে সংবাদ আছে কোনো রাজনৈতিক দল ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে আশ্রয় দিচ্ছে, অর্থাৎ আমরা আন্দোলনের সাথে বেইমানি করছি। আমাদের দাবি, আবার আমি বলবো, আওয়ামী লীগের যে সমস্ত দুষ্কৃতিকারীরা, দুর্নীতিবাজরা, লুটেররা, গণতন্ত্র হত্যাকারীরা, মানুষের মানবাধিকার ধ্বংসকারীরা, নির্বাচন যারা বানচাল করেছে এবং গণতন্ত্র যারা ধ্বংস করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। 6 মাস হয়ে গেল, কাকেও এখনও কাঠগড়ায় দাঁড়াইতে আপনারা পারেন নাই। তাদের এতদিনে কয়েকজনের শাস্তি হওয়া উচিত ছিল। যে সমস্ত লোকেরা হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য কাজ করেছে, আমরা আশা করেছিলাম তাদেরকে বরখাস্ত করবেন, কিন্তু আপনারা তাদেরকে বদলি করছেন। বদলি করলে হচ্ছে কি, সাপ ভিতরে থেকে যাচ্ছে ঘরের ভিতরে। সাপগুলিকে মেরে ফেলতে হবে, কারণ এগুলি বাংলাদেশের শত্রু, স্বাধীনতার শত্রু, দেশের শত্রু, জনগণের শত্রু। এই শত্রুদেরকে রেখে এখানে নির্বাচন করলে কোনো লাভ হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে। এবার আসে অন্যান্য ব্যাপারে। পরিবেশ ঢাকা এখন সর্বনিম্নে, সবচেয়ে উপরে। বাংলাদেশের উপরে পরিবেশের ব্যাপারে আর কোনো রাষ্ট্র নাই। বাংলাদেশ এখন 1 নম্বরে অবস্থান করছে, অথচ এই সরকারের পক্ষ থেকে পরিবেশ ঠিক করার ব্যাপারে কোনো উদ্যোগ আমরা দেখছি না। পলিথিন নিয়ে কাজ করছে। আমরা পলিথিন নিয়ে কাজ করার জন্য আপনাদেরকে দায়িত্ব দিই নাই। আপনাদেরকে দায়িত্ব দিয়েছি যেগুলি মোটা দাগের সংস্কার প্রয়োজন সেগুলি আপনারা করবেন, জনগণের স্বাস্থ্য উন্নতির জন্য যা প্রয়োজন সেটা করবেন। সিলেট, চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকাতে পাহাড় কাটা হচ্ছে, সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই পাহাড়গুলি কাটার ফলেও ভারসাম্য নষ্ট হচ্ছে এবং পরিবেশের ক্ষতি হচ্ছে। পাচার করা অর্থ সম্বন্ধে আমি আগেই বলেছি, পাচার করা অর্থ আজকে 6 মাস হয়ে গেল, তাদের কাছে উদ্ধার করার কোনো ব্যবস্থা আমরা দেখছি না। যাদেরকে আপনারা জেলে নিয়েছেন তারা জামায়া ধরে মুরগি খেয়ে দিন কাটাচ্ছে এবং তাদের মোবাইল টেলিফোনের মাধ্যমে 1-2 ঘন্টা কথা বলে হাসিনার সাথে তারা যোগাযোগ করছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যারা সন্ত্রাসী আছে তাদের সাথে যোগাযোগ করছে, যার কারণে প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় কর্মসূচি আওয়ামী লীগ পালন করছে। পক্ষান্তরে এগুলো আওয়ামী লীগেরই কর্মসূচি, নাম দেওয়া হচ্ছে অন্যান্য দলের। কখনো সচিবালয়ে আগুন, কখনো এখানে মারামারি, কখনো ওখানে হত্যাকাণ্ড, কখনো কারো গলা কাটা হচ্ছে। এগুলির পিছনে হচ্ছে সব শেখ হাসিনা এবং তার লোটা বাহিনী। লোটা বাহিনীর বিরুদ্ধে আমরা বহুবার বলেছি আপনারা তাদেরকে বরখাস্ত করেন। বদলি করা কোনো সমাধান নয়, তাদেরকে
অবসর দেওয়া কোনো সমাধান নয়। তারা এই জাতির অর্থ সম্পদ ধ্বংস করেছে, সবাই দুর্নীতির সাথে জড়িত ছিল। সুতরাং তাদেরকে বরখাস্ত করে প্রয়োজন উল্টা লটকায়ে সরওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে তাদের কাছ থেকে টাকা উদ্ধার করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ এই টাকা কারো বাপের টাকা না, এই টাকা হলো সাধারণ মানুষের টাকা। এই টাকা তারা লুণ্ঠন করে জেলখানায় মুরগি খেয়ে দিন কাটাবে, আর আমরা এখানে ঘাস কাটবো। এই তত্ত্বাবধায়ক সরকারের এটা চিন্তা করা উচিত না। আপনারা এটাও দেখেছেন, রাস্তায় প্রত্যেক দিন নির্মম হত্যাকাণ্ড ঘটছে, এই হত্যাকাণ্ড থামছে না, এবং ছিনতাই রাহাজানি রাস্তায় বহুগুণ বেড়ে গেছে। মাদক দ্রব্যের ব্যবসা প্রসার লাভ করছে। মাদক বন্ধ করার কোনো ব্যবস্থা এই সরকার দৃশ্যত করে নাই। যখন যার ইচ্ছে রাস্তা বন্ধ করে দাবি দেওয়া আদায়ে ব্যস্ত। মনে হয় দেশে হরিলুট চলছে। রাস্তায় কর্মসূচি পালন করলে অন্তর্বর্তীকালীন সরকার দাবি দেওয়া মেনে নিচ্ছে। সুতরাং মানুষ আরও উৎসাহিত হচ্ছে। যখন দাবি দেওয়া মানে নেওয়া হচ্ছে, তখন বাকিরা মনে করে আমরাও আমাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামি। সরকারকে এগুলি কঠোর হস্তে দমন করতে হবে। এই সরকারের পক্ষে এগুলি দমন করা আর সম্ভব না, যার জন্য আমরা জাতীয় সংসদ নির্বাচনের দাবি করছি। রাজনৈতিক দলের অনেকগুলি রাজনৈতিক দলের আবদারের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় পদায়ন করা হচ্ছে। আমাদের অনুরোধ হবে, আপনারা পদায়ন করেন, কিন্তু পদায়ন করার আগে তার ইতিবৃত্তান্তগুলি বের করে নিতে হবে। এই লোকটা এই পদের জন্য উপযুক্ত কিনা, তার মাধ্যমে দেশের উপকার হবে কিনা। আমাকে খুশি করার জন্য, রাজনৈতিক দলকে খুশি করার জন্য তাদের লোকগুলি আপনি বিভিন্ন জায়গায় বসায় দেশের জন্য দুর্ভোগ ডেকে নিয়ে আসবেন, এটা কোনো প্রকারে গ্রহণযোগ্য নয়। ভারত থেকে বারবার বলা হচ্ছে মৌলবাদ নতুনভাবে বাংলাদেশে সৃষ্টি হয়েছে। আমরা ভারতের উদ্দেশ্যে বলবো, পৃথিবীতে প্রত্যেকটা লোক মৌলবাদী। কেন মৌলবাদী? আমি মুসলমান হিসেবে আমি ইসলাম ধর্মের মূল মন্ত্রে বিশ্বাস করি, সুতরাং আমি মৌলবাদী। একজন হিন্দু তার ধর্মের মৌল মন্ত্রে সে বিশ্বাস করে, তাহলে সে মৌলবাদী। একজন খ্রিস্টান তার ধর্মের মূল মন্ত্রে বিশ্বাস করে, একজন বুদ্ধিস্ট সে তার ধর্মের মূল মন্ত্রে বিশ্বাস করে। সুতরাং প্রত্যেকটা মানুষ মৌলবাদী। এখানে কথা হচ্ছে এক্সট্রিমিজম, যে ধর্মান্ধ। আমরা কিন্তু ধর্মান্ধ নই, বাংলাদেশের লোক। আমরা অবশ্যই মৌলবাদী, কারণ আমরা আমাদের ধর্মে বিশ্বাস করি। এখানে প্রশ্ন হচ্ছে এক্সট্রিমিস্ট কিনা, ধর্মকে পুঁজি করে তারা কোনো হত্যাকাণ্ড ঘটাচ্ছে কিনা, অন্যদের উপর কোনো অত্যাচার করছে কিনা। বাংলাদেশে কোনো ধর্মের লোকের উপরে অত্যাচার হচ্ছে না। আমরা খুব সহনশীল, কারণ ইসলাম ধর্ম এটা কাকে অনুমতি দেয় না। আমার রসুল এটা বলে গেছে, এটা হলো শান্তির ধর্ম। আমরা সকলের সাথে সমান আচরণ করতে চাই, সকলকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে চাই। আমরা চাই আমাদের ব্যাপারে কেউ হস্তক্ষেপ না করুক, কেউ নাক না গলাক। ভারতের নাক গলানি, ভারতের তদারকি বাংলাদেশে আর কখনো চলবে না। কোনো রাজনৈতিক দল ভারতের কাছে মাথা নত করে কাজ করে যাচ্ছে। আমরা তাদেরকে অনুরোধ করব, আল্লাহর উপর ভরসা করেন, আমার নবীর উপর ভরসা করেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাওয়াক্কালতু আলাহি, আল্লাহর উপর ভরসা করো, আমার উপর ভরসা করো। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে পথ দেখাবো। কোনো মানুষ কাকেও কিছু দিতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন দেয়। বায়ু দূষণ সম্বন্ধে আমি বলেছি আপনাদেরকে।
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শোনা যাচ্ছে একটা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে। এখন আমাদের প্রশ্ন হলো, অবশ্যই সকলের রাজনৈতিক দল গঠন করার অধিকার রয়েছে, কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নয়। লক্ষ লক্ষ লোক জমায়েত হচ্ছে, তারা দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে, বাসে আসছে, কেউ ট্রাকে আসছে। এই পয়সাগুলি কে যোগান দিচ্ছে, এটা মানুষকে সবাইকে চিন্তা করতে হবে। লক্ষ লক্ষ লোক জমায়েত করা কঠিন না, কিন্তু হাজার হাজার কোটি টাকা কোত্থেকে যোগান দেওয়া হচ্ছে, এটা সমগ্র জাতিকে চিন্তা ভাবনা করতে হবে। আমি আশা করব আমাদের সব রাজনৈতিক দল এই বিষয়গুলি নিয়ে চিন্তা করবে, গবেষণা করবে এবং জাতির সামনে তাদের মতামত তুলে ধরবে। বর্তমান সরকারকে অনুরোধ করব, এমন কোনো কাজ করবেন না, এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হবেন না যাতে হাসিনার মতো আপনাদেরকেও পলাতে হয়। এখন কিন্তু আপনারা সেদিকে অগ্রসর হচ্ছেন। আমার অনুরোধ থাকবে, প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ থাকবে, প্রত্যেকটা উপদেষ্টা কে কী কাজ করছে আপনার দায়িত্ব হলো সেটা মনিটর করা। আমি এটা মনিটরিংয়ের কোনো কিছু দেখছি না। প্রত্যেক সপ্তাহে একটা মন্ত্রণালয় নিয়ে মিটিং হতে হবে বা দুইটা মন্ত্রণালয় নিয়ে মিটিং করতে হবে, তাদেরকে দিক নির্দেশনা দিতে হবে। তারা বিগত 6 মাসে কি কাজ করেছে সেটার হিসাব নিকাশ নিতে হবে। আগামী দিনে তারা কি কাজ করবে তাদের দিক নির্দেশনা দিতে হবে। না হলে মন্ত্রণালয় যে যার ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করে যাচ্ছে। এবং অনেক উপদেষ্টা আমি দেখেছি টেলিভিশনের সামনে দুইটা কথাও বলার উপযুক্ততা রাখে না, ঠিকভাবে মানুষকে ব্রিফ করতে পারে না তারা কি করতে পারে, কি করছে। এটা যদি এইভাবে কন্টিনিউ হয়, আপনারাও হাসিনার মতো জনরোষে পড়তে পারেন। আমার কাজ হলো একজন প্রবীণ রাজনীতিবিদ হিসাবে, যে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পেয়েছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়ার সাথে, 3 বার মন্ত্রী ছিলাম, 6 বার এমপি ছিলাম। আমার অভিজ্ঞতার আলোকে আমি এটাই দেখতে পাচ্ছি, আপনারা জনরোষে পড়ার কাছাকাছি চলে আসছেন। এটার থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং যুবকদেরকে বলবো, মুক্তিযুদ্ধকে খাটো করে দেখার কোনো অবকাশ নাই। আপনার বাপ ছিল বলে আপনি পৃথিবীতে এসেছেন, মা বাপ না থাকলে পৃথিবীতে আসতেন না। 1947 সাল না হলে 1971 সাল হতো না। 1971 সাল না থাকলে 2024 সালের জুলাই মাস, অগাস্ট মাস হতো না। আপনারা কয়জন লোক মারা গেছেন এই কর্মসূচিতে? এই কর্মসূচিতে তো সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় সমগ্র জাতি সমর্থন করেছে, কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেছে মাত্র 10%, মাত্র 10%-এর মতো লোক। এর থেকে বেশি লোক সক্রিয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। কিন্তু আপনাদের যে প্রোগ্রাম ছিল, কর্মসূচি ছিল, প্রত্যেকটা রাজনৈতিক দল মাঠে নেমেছিল, সাধারণ জনগণ মাঠে নেমেছিল। না হলে 5 লাখ ছাত্র বা 2 লাখ ছাত্র হাসিনার মতো এটা স্বৈরাচারকে, নমরুদকে বিদায় করবে, এটা সম্ভব ছিল না। সুতরাং এখানে আপনাদের একক কৃতিত্ব নেওয়ার বা এখানে কাকেও একক কৃতিত্ব দেওয়ার কোনো বিষয় নাই। আমরা বলতে চাই, এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল হাসিনার বিরুদ্ধে যারা ছিল এবং প্রত্যেকটা মানুষ যারা হাসিনার বিরুদ্ধে ছিল, তারা সবাই ছাত্র জনতার সাথে রাস্তায় নেমেছিল। সুতরাং আপনারা যদি মনে করেন আপনারা আলেকজান্ডারের মতো দিগ্বিজয় করেছেন, এটা কিন্তু সত্য না। মুক্তিযুদ্ধকে কোনো অবস্থাতেই খাটো করে দেখার বিষয় নাই এবং মুক্তিযুদ্ধের সাথে কোনো কিছু তুলনা করারও বিষয় নাই। এই সংগ্রাম হয়েছে 1 মাস, 1 মাসের মধ্যে মৃত্যুবরণ করেছে ধরে নেন 3000, আর মুক্তিযুদ্ধ করেছি আমরা দীর্ঘ 9 মাস। 3 লক্ষের অধিক মানুষ শহীদ হয়েছে, 2 কোটির মতো লোক গৃহহীন হয়েছিল,
অনেক মা বোনেদের ইজ্জত সম্ভ্রম হানি হয়েছিল, কিন্তু এইবার আমাদের যে কর্মসূচি হয়েছে এই কর্মসূচিতে মা বোনদের ইজ্জত তো হানি হয় নাই। গুলিবিদ্ধ হয়েছে, কেউ চোখ হারিয়েছেন, কেউ অঙ্গহানি হয়েছে, বিভিন্নভাবে আপনারা আহত হয়েছেন, শাহাদত বরণ করেছেন। সুতরাং মুক্তিযুদ্ধের ব্যাপারে মন্তব্য না করার জন্য আমি সাবধান করে দিচ্ছি। কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধকে খাটো করে দেখা যাবে না। অনেকে বলে এবার বিপ্লব হয়েছিল, এটা বিপ্লব না, এটা বিদ্রোহ না, এটা হয়েছিল একটা এক দফার আন্দোলন। কিছু কিছু নাস্তিকেরা, কিছু কিছু বিপদগামীরা এটাকে বিপ্লব বলে এবং বিদ্রোহ বলে। তাদের অনুরোধ করব বিপ্লব এবং বিদ্রোহের ডেফিনেশনগুলি ডিকশনারির থেকে পড়ে নেওয়ার জন্য। এটা ছিল একটা এক দফার আন্দোলন। ছাত্ররা, জনতারা সবাই, রাজনৈতিক দলের সবাই আমরা বলেছি এটা হলো এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি, এটাই ছিল আমাদের আন্দোলন। সুতরাং বিদ্রোহের সাথে বিপ্লবের সাথে এটাকে একসাথে করে বিপ্লব এবং বিদ্রোহ খাটো করবেন না। 1971 সালে সেটা ছিল বিদ্রোহ, সেটা ছিল বিপ্লব। কারণ একটা দেশের থেকে আমরা পৃথক হয়ে আর একটা দেশ সৃষ্টি করতে চেয়েছি। এইবারের জুলাই অগাস্টের যে আন্দোলন, এটা আমরা এক দেশ থেকে আরেকটা দেশ সৃষ্টি করতে চাই নাই। একটা হলো একটা সরকার থেকে আরেকটা অন্য সরকার গঠন করার জন্য আমরা চেষ্টা করেছি। সুতরাং দুটার মধ্যে অনেকগুলি পার্থক্য রয়েছে। ইদানিং শুল্ক বাড়ানোর ফলে বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এখনও অনেকগুলি পণ্য জনগণের ক্ষমতার বাইরে। ওষুধের দাম, আমি ওষুধ নিয়ে কথা বলবো, কারণ যিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাকে আমি অনুরোধ করব এয়ার কন্ডিশন অফিসে বসে না থেকে বাজারে নামেন। ঢাকার সাথে চট্টগ্রামের শতকরা মিনিমাম 10 টাকার পার্থক্য ওষুধের। আমি তাকে আরও স্পেসিফিক্যালি বলবো, আপনি একটা সিপ্রোসিনের পাতা কিনেন, 10টা সিপ্রোসিনের পাতা কিনেন, ঢাকাতে কিনতে হলে যে দাম লাগবে চট্টগ্রামে গিয়ে আপনি ওই পাতা কিনেন, মিনিমাম 10 টাকার পার্থক্য রয়েছে। তাহলে আপনারা কি করছেন ঘরে বসে? স্বাস্থ্যের জন্য কি করছেন? হসপিটালগুলির অবস্থা এখন উন্নত হয় নাই। হসপিটালগুলির অবস্থা যদি উন্নত করেন তাহলে মানুষ আর ভারতে যাবে না। ডাক্তারদের সাথে বসতে হবে, তাদেরকে অনুরোধ করতে হবে আপনারা নির্দিষ্ট সংখ্যক রুগীর থেকে বেশি দেখবেন না। 15 থেকে 20 জন রুগী আপনারা দেখতে পারেন। একজন রুগীকে যদি আধা ঘন্টা সময় দেয় বা 20 মিনিট সময় দেয় তাহলে কয় ঘন্টা লাগে একজন ডাক্তারের পক্ষে? সুতরাং একজন ডাক্তার যদি সকাল থেকে রাত্রে 2টা পর্যন্ত কাজ করে তাহলে পরের দিন সে রুগীকে কি লিখবে? আমি এখানে একটা প্রকৃত ঘটনা বলতে চাই। চট্টগ্রামে একজন রিক্সাওয়ালা তার রোগ নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকলো। ডাক্তার সাহেবকে বিস্তারিত বর্ণনা করলো যে আমার এই রোগ। ডাক্তার সাহেব তখন ওষুধ স্লিপ লিখবে। তখন এসে ঢুকলো, ডাক্তার সাহেব নতুন বাড়ি করছিল, তখন এসে ঢুকলো তার মিস্ত্রি। মিস্ত্রি এসে বলল, স্যার পরশুদিন ডালাই, ছাদের ডালাই হবে, আপনি যদি আমাকে কালকের মধ্যে সকালের মধ্যে রড আর সিমেন্ট কিনে না দেন তাহলে আমার পক্ষে ঢালাই দেওয়া সম্ভব হবে না। তখন ডাক্তার সাহেব বলল, অবশ্যই তোমাকে রড আর সিমেন্ট দেওয়া হবে। তখন তিনি করলেন কি, ওষুধের স্লিপের উপরে লিখে দিলেন 200 বস্তা সিমেন্ট, 10 টন রড। এইটা নিয়ে রিক্সাওয়ালা লেখাপড়া জানে না, সে ওষুধের দোকানে গেল। ওষুধের দোকানে গিয়ে স্লিপটা দিল। বলে, ভাই আপনি তো ভুল জায়গায় চলে আসছেন, আপনি তো নতুন বিল্ডিং করতেছেন, এখানে তো রড সিমেন্টের কথা লেখা আছে। বলে যে, ভাই আমি তো অসুস্থ লোক, ডাক্তারের কাছে গেছিলাম ওষুধের জন্য। এই হলো দেশের অবস্থা। একজন ডাক্তারের যদি 150 জন রুগী দেখে সে তো রড সিমেন্টেই লিখবে ওষুধের জায়গায়, কারণ তা একটা লোকের ব্রেন কতক্ষণ কাজ করে। সুতরাং আমি অনুরোধ করব উপদেষ্টাকে, ডাক্তারদের সাথে বসেন, তাদের সাথে সমন্বয় করেন। বিদেশে কোনো ডাক্তার 15 থেকে 20 জনের উপরে রুগী দেখে না, আর আমাদের এখানে 100 থেকে 150 জনের নিচে কেউ রুগী দেখে না।
সকাল 7টা থেকে রাত্রে 3টা পর্যন্ত। তাহলে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমিয়ে আপনি কিভাবে রুগীদের প্রতি ন্যায় বিচার করবেন? আজকে যদি রুগীদেরকে বলা হয় তোমাকে 5টা ওষুধ দেওয়া হলো, উপরের 1 নম্বর ওষুধটা দেওয়া হলো এই রোগের জন্য, 2 নম্বর ওষুধটা দেওয়া হলো এই রোগের জন্য, 3 নম্বর ওষুধটা দেওয়া হলো এই রোগের জন্য, তাহলে আপনাকে এক্সপ্লেইন করতে হবে। এখন আগের যুগ নাই, মানুষের ঘরে গেলেই তারা গুগলে ঢুকতে পারে ওষুধগুলি কী জন্য দিয়েছে এবং এগুলি কাজ হচ্ছে কি না, তাকেও এটা দেখার সুযোগ করে দিতে হবে। অনেক সময় ভুলভাবে ওষুধ দেওয়া হয়, রুগী এগুলি খেয়ে এগুলি ব্যবহার করে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এটার কারণ হচ্ছে আপনারা 18 থেকে 19 ঘন্টা রুগী দেখেন বা কাজ করেন, হসপিটাল করেন, রুগী দেখেন, তারপরে আপনারা নিজের জীবন আছে, তখন যখন প্রেসক্রিপশন লিখতে যান তখন ভুল প্রেসক্রিপশন লেখেন। সুতরাং এটা বসে উভয় পক্ষকে বসে এটা সমাধান করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আমি বঙ্গবন্ধু ছিলাম, তখন সরকারি ডাক্তারকে পারমিশন দেওয়া হয়েছিল বাইরে রুগী দেখার জন্য। এর আগে সরকারি ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস করার কোনো অনুমতি ছিল না। এটা কেন দেওয়া হলো? তখন বাইরে সর্বসাধারণের জন্য কোনো ডাক্তার ছিল না, ডাক্তারের অভাব ছিল, যার কারণে ডাক্তারদেরকে অনুমতি দেওয়া হয়েছিল আপনারা হসপিটালে নির্দিষ্ট ডিউটি করার পরে প্রাইভেট প্র্যাকটিস করবেন। এখন তো ডাক্তারের ছড়াছড়ি, ডাক্তার তো বাইরে চলে যাচ্ছে, সুতরাং এখন তো সেই সমস্যা নাই। একজন ডাক্তারকে 15-20 জনের উপরে রুগী দেখতে দেওয়া যাবে না। এবং কতগুলি পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়, পরীক্ষা নিরীক্ষাগুলি যারা করে এই ল্যাবরেটরির সাথে তাদের সম্পর্ক থাকে। আপনি যদি 20টা পরীক্ষা দেন, 6,000 টাকার পরীক্ষা দেন, তাহলে এখানে 60-40 রেশিও হয়। যাদের ল্যাব থাকে তারা 60% নেয়। অনেক ডাক্তারদেরকে, আমি সবাইকে বলবো না, অনেক ডাক্তারকে 40% টাকা দিতে হয়। এবং আপনার অনেক ডাক্তার আছে নির্দিষ্ট কোম্পানির ওষুধ ছাড়া অন্য প্রেসক্রিপশন করে না, কারণ তাদের রিপ্রেজেন্টেটিভ বাইরে দাঁড়িয়ে থাকে। এটার ফলে কি হয়, অনেক ডাক্তারদেরকে বাইরে ভিজিট করার সুযোগ দেওয়া হয়, জার্মানি যাওয়ার জন্য টাকা দেওয়া হয়, লন্ডন যাওয়ার জন্য টাকা দেওয়া হয়, জাপান যাওয়ার জন্য টাকা দেওয়া হয়। অনেকগুলি অনৈতিক কাজ বিভিন্ন সেক্টরে হচ্ছে। বর্তমান সরকারকে এগুলি দেখতে হবে, আগামী দিন যারা সরকার আসবে তাদেরকেও এগুলি দেখতে হবে। কারণ সরকার 2 জন বা 3 জন লোক দিয়া হয় না, অভিজ্ঞ লোক একটা গ্রুপ করতে হয়। প্রেসিডেন্ট জিয়ার সময় আমরা প্রত্যেক জায়গার থেকে যারা দক্ষ, অভিজ্ঞ এবং যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ছিল না, এই ধরনের ব্যক্তিদের সমন্বয়ে মন্ত্রিসভা গঠিত হয়েছিল, যার কারণে দেশ এগিয়ে গিয়েছিল। আজকে ভারতের সাথে যে চুক্তিগুলি হয়েছে, এই চুক্তিগুলি স্থগিত করতে হবে। কারণ অনেকগুলি চুক্তি আছে, যেমন গোলামি চুক্তি করেছিল তাজউদ্দিন সাহেব। এই গোলামি চুক্তি সাইন করার পরে তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি নজরুল ইসলাম হুঁশারাই পড়ে গিয়েছিল, কারণ এটাতে একটা অন্যতম চুক্তির শর্ত ছিল বাংলাদেশে কোনো সামরিক বাহিনী থাকবে না, ভারতের সামরিক বাহিনী বাংলাদেশে থাকবে। বাংলাদেশে হবে প্যারামিলিটারি, যারা শুধু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে। ভারত থেকে ডিজিএসপি আসবে, এই দেশ শাসন করবে। আমি বলবো প্রত্যেকটা দেশের সাথে যে সমস্ত চুক্তিগুলি হয়েছে, চুক্তিগুলি আপনারা আবার দেখেন এবং যেগুলি দেশ বিরোধী চুক্তি হয়েছে এগুলিকে স্থগিত করেন। এখন কারো অধীনে কারো তদারকি করে, তদারকির মাধ্যমে বাংলাদেশ চলবে না। আমি কর্নেল অলি হিসাবে আমি আরেকটা সংগ্রাম করার জন্য প্রস্তুত, আমার এই বয়সেও, কিন্তু জনগণকে অসহায় অবস্থায় আমরা রেখে যেতে চাই না। আমরা চাই আমাদের দেশের জনগণ যে কারণে যুদ্ধ করেছিল, আত্মাহুতি দিয়েছিল, শাহাদত বরণ করেছিল, সেটার প্রতি সম্মান রেখে আমরা মৃত্যু জনগণের পাশে থাকব, জনগণের পাশে থেকে জনগণের মঙ্গলের জন্য কাজ করব। কেউ যদি মনে করে কোনো দলের সেবা দাস হিসেবে কাজ করব, কোনো মন্ত্রীর সেবা দাস হিসেবে কাজ করব, কোনো দেশের সেবা দাস হিসেবে কাজ করব,
তারা বোকার সর্বে বসবাস করছে। আমরা দেশের জনগণের জন্য যেটা মঙ্গল, আমাদের নিজস্ব কর্মসূচি আছে, আমরা আমাদের কর্মসূচির থেকে বিচ্যুত হই নাই। আমাদের কর্মসূচির সাথে যদি অন্য দলের কর্মসূচি মিলে আমরা একটা আপোষ রপার মাধ্যমে এটা সমন্বয় করব। আমরা আপাতত বিএনপির সাথে আছি, কারণ তাদের কর্মসূচি এবং আমাদের কর্মসূচি প্রায় সেম, হয়তো 5% 10% ডিফারেন্ট থাকতে পারে। আমি বিএনপিকেও বলবো, আপনারা একটা উদ্যোগ নেন, সমমনা দলগুলিকে ডাকেন, ডেকে ঐক্যবদ্ধ একটা কর্মসূচি প্রণয়ন করেন এবং সরকারের কাছে এই কর্মসূচিটা জানান দেন যে আপনাদেরকে এই কাজগুলি করতে হবে, এই কাজগুলি না করলে আগামী এতদিন পরে আপনাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নামব। এখানে কাকেও ফ্রি টিকিট দেওয়ার জন্য আমরা আসি নাই। এবং আমি বিশেষ করে বিদ্রোহ করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। আমি যতদিন বেঁচে আছি আমি কাকেও ফ্রি টিকিট দেব না। ইনশাল্লাহ আল্লাহর মেহরবানিতে জনগণের মঙ্গলের জন্য যেটা করার দরকার আমরা সেটা করে যাব এলডিপির পক্ষ থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর একটা প্রশ্ন আছে, গ্যাসের সমস্যা হচ্ছে, গ্যাসের দায়িত্বে যিনি উপদেষ্টা আছেন তিনি অভিজ্ঞ লোক, তাকে আমি অনুরোধ করব নতুন গ্যাস কূপের অনুসন্ধান করেন। এখানে অসময়ে এখন বিশ্ববাজারের দাম ঊর্ধ্বগতি, বাংলাদেশের প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বগতি। এই সময় গ্যাসের দাম বৃদ্ধি করে জনগণের দুর্ভোগ বাড়ানোর চেষ্টা করবেন না। সরকারের যদি কিছু ক্ষতিও হয় সেটা আপনাদেরকে সহ্য করে নিতে হবে। পার্বত্য চট্টগ্রাম অশান্ত হচ্ছে, এটা কেন অশান্ত হচ্ছে? কারণ হাসিনা ভারতবর্ষকে খুশি করার জন্য একটা চুক্তি করেছিল। হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে জানতো না নিজের দেশের কোনো লোকের সাথে চুক্তি হয় না, এটা চুক্তি হয় এক দেশের সাথে অন্য দেশের। সুতরাং হাসিনাকে এইটার কারণেও, দেশদ্রোহিতার কারণে, জনগণের ক্ষতির করার কারণে হাসিনার বিরুদ্ধে অন্য একটা মামলা হতে পারে সরকারের পক্ষ থেকে। হিলট্র্যাক্টের ব্যাপারে আর্মিকে আরও সতর্ক অবস্থানে যেতে হবে, কোনো অবস্থাতে যেন অবৈধ প্রবেশকারীরা হিলট্র্যাক্টে ঢুকতে না পারে। এবং যে সমস্ত স্পর্শকাতর জায়গায় বিদেশিদেরকে জায়গা দেওয়া হয়েছে, যেমন মিরেশ্বরী এলাকাতে কোনো কোনো দেশকে 1000 একর জায়গা দেওয়া হয়েছে। আমি গত মিটিংয়েও ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করেছি এই জায়গা অনতিবিলম্বে বাতিল করেন, কারণ এখানে যদি 1000 একর জায়গার উপর তার লোকজন নিয়ে বসে যায় তাহলে চট্টগ্রাম এলাকা বিচ্ছিন্ন হয়ে যাবে, এটা করতে দেওয়া যাবে না। অনেকগুলি বন্দর আপনারা করেছেন, স্থলবন্দর করেছেন, এগুলির কোনো আবশ্যকতা নাই। পত্রিকাতে এসেছে হাজার হাজার কোটি টাকা হাসিনা লুণ্ঠন করেছে এই বন্দরগুলি, তার মন্ত্রীরা, তার এমপিরা, তার লুচ্চা লাফাঙ্গারা এই কাজগুলি করে বাংলাদেশের জনগণের ক্ষতি করেছে। এখানে কোনো একটা কুকুরও এই বন্দরগুলি দিয়ে যাচ্ছে না। সুতরাং এই বন্দরগুলি অনতিবিলম্বে বন্ধ ঘোষণা করা হোক। দেশের মানুষকে মুক্তি দেন, দেশের মানুষকে জিম্মি করে নিজের আরাম আয়েশ করে দোজকের দিকে যাওয়ার জন্য চেষ্টা করেন না। আল্লাহ কাকেও ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না। আমি কিন্তু বারবার হাসিনার সময় বলেছি, বাগার সময় পাবেন না, পলানোর সময় পাবেন না, কাপড় নেওয়ার সময় পাবেন না, সেটাই হয়েছে। বর্তমান সরকারকেও বলবো আপনাদের অবস্থাও ভালো না, আপনারাও সাবধান হয়ে যান, আপনাদেরকে হয়তো পলাইতে হতে পারে। সঠিক সময় সঠিক পদক্ষেপ নেন, দেশটাকে বাঁচান, দেশের জনগণকে বাঁচান। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, এলডিপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।